মুখের উপর সজোরে কারো ঘুষির আঘাতে রাস্তার একপাশে মুখ থুবড়ে পড়ে যায় ছেলেটা। সমৃদ্ধি মাথা তুলে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। রাস্তার পাশের ঘাস আঁকড়ে ধরে কোনমতে দাঁড়িয়ে ক্রন্দনরত কণ্ঠে ভাইজা বলে জড়িয়ে ধরে পূর্বকে। পূর্ব এক হাতে জড়িয়ে ধরে সমৃদ্ধিকে। ছেলেটা উঠে এসে পূর্বর সামনে দাঁড়িয়ে বলে, তোর সাহস তো কম না, তুই আমাকে মেরেছিস? কে তুই? হ্যাঁ। পূর্ব সঙ্গে সঙ্গে ছেলেটার পেট বরাবর একটা লাথি দেয়া। ছেলেটা ফের উল্টে গিয়ে রাস্তায় পড়ে। পূর্ব এগিয়ে গিয়ে ছেলেটার গলায় পা দিয়ে পিষে ধরে বলে, আমি কে সেটা তোর না জানলেও চলবে, কিন্তু আমার বোনের গায়ে কেউ হাত দিলে তাকে আমি ছাড়ব না। ছেলেটা ব্যথায় কাতরাচ্ছে আর পূর্বের পা ধরে ছাড়ানোর চেষ্টা করছে। পূর্ব আরেক পা দিয়ে ছেলেটার পেটে আরও কয়েকটা লাথি মেরে সমৃদ্ধিকে নিয়ে চলে আসে। আধ ঘণ্টা হবে সমৃদ্ধি আর পূর্ব বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরে এসেই প্রথমে সমৃদ্ধি শাওয়ার নিতে চলে যায়। ভীষণ কান্না পাচ্ছে ওর আজকে। ও ভাবতেও পারেনি ছেলেটা এমন করে বসবে ওর সাথে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে ড্রয়িং রুমে বসে আছে সমৃদ্ধি। সাথে পূর্ব আর ফাতেমা রহমানও। পূর্ব সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, ছেলেটা যে তোকে এক সপ্তাহ ধরে ফলো করছে সেটা তুই আমাকে আগে বলবি না? আজকে আমি যদি ঠিক সময় না পৌঁছাতাম কত বড় ক্ষতি হয়ে যেত তোর কোনো ধারণা আছে? ফাতেমা রহমান পূর্বকে বললেন, এমনিতেই মেয়েটার মনের উপর দিয়ে যা যাচ্ছে তার উপর তুই আবার ওকে বকছিস? কি করব মা? তুমি বলো, আমি যদি তখন ওকে নিতে ওখানে না যেতাম তাহলে কি হতো? কিছু তো হয়নি, আল্লাহ তো সমৃদ্ধিকে রক্ষা করেছে। তাহলে? পূর্ব সমৃদ্ধির দিকে তাকিয়ে বলল, এতটা হেয়ালি হলেও চলে না সমৃদ্ধি। ওরকম একটা নির্জন রাস্তার মধ্যে একটা ছেলে তোকে প্রতিদিন ফলো করত, এটা তোর আমাকে আরও আগেই বলা উচিত ছিল। সমৃদ্ধি মাথা নিচু করে বসে আছে। পূর্ব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই হোক, আজকের পর থেকে আর কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না তোর। আমি টিউশন পড়িয়ে এসে রাতে তোকে পড়াব। যা রুমে গিয়ে রেস্ট নে। আর যা হয়েছে সেসব মাথা থেকে ঝেড়ে ফেল। সমৃদ্ধি উঠে রুমে চলে যায়। পেটে হাত দিয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে ছেলেটা মাথা নিচু করে নাতাশার সামনে দাঁড়াল। নাতাশার আগে গজগজ করছে। বেডসাইড টেবিলের উপর থেকে পানির জগটা ফ্লোরে আছড়ে ফেল। ছেলেটার দিকে ঘুরে তাকিয়ে চেঁচিয়ে বলল, আরিয়ান, গর্দব, তুই আসলেই একটা গর্দব। কোনো কাজের না। একটা মেয়েকে তুলে আনার দায়িত্বই তো দিয়েছিলাম তোকে, সেটাও পারলি না, ইডিয়েট। আরিয়ান নামের ছেলেটা গলা ধরে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলল, কি করে করতাম? তার আগেই তো ওই মেয়েটার ভাই চলে এসেছিল। তোকে আরও এক সপ্তাহ আগেই পাঠিয়েছিলাম আমি। ওই এক সপ্তাহ কি করেছিস তুই? আমার তো সমৃদ্ধিকে ভালো লেগে গিয়েছিল। নাতাশার রাগটা যেন আরও বেড়ে গেল। রাগী গলায় আরিয়ান এর শার্টের কলার চেপে ধরে বলল, কি বললি? তোকে ভালোবাসতে পাঠিয়েছিলাম আমি, নাকি সমৃদ্ধিকে তুলে এনে রেপ করতে বলেছিলাম? সমৃদ্ধিকে তুলে এনে রেপ করলে তারপর দেখতাম আরাব আর আরাবের বোনের সাথে বিয়ে বাড়িতে কথা বলার অহংকার কোন দিক দিয়ে করত? ওদের সাথে দেখা হবার পর তো নিশ্চয়ই আর মাটিতেই পা পড়ছে না। চেয়েছিলাম মেয়েটার মুখে চুন কালি মাখিয়ে দিতে। লজ্জায় তখন আর সমাজে মুখই দেখাতে পারত না। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে আছে। নাতাশা ফের বলল, আমার ওই সমৃদ্ধিকে কিছুতেই সহ্য হচ্ছে না। আরাবের সামনাসামনি অবধি চলে গেল ও। দুদিন পর যদি আরাব ওকে বিয়ে করতে চায় তখন কি হবে? সমৃদ্ধিকে আরাবের বউ হিসেবে কিছুতেই মেনে নিব না আমি, বলে ড্রেসিং টেবিলের উপর রাখা ফ্লাওয়ার ভাসটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে। মুহূর্তেই সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এত আওয়াজে নাজমা বেগম ছুটে আসেন। রুমের এই অবস্থা দেখে উনি এগিয়ে এসে নাতাশার গালে ঠাস করে চড় বসিয়ে দেন। রাগে ওনার গা কাঁপছে। উনি চেঁচিয়ে বলে উঠলেন, তোকে এই শিক্ষা দিয়েছি আমরা, মানুষকে হিংসা করতে শিখিয়েছি? কাকে হিংসা করছিস? নিজের বেস্টফ্রেন্ডকে? তোকে নিজের মেয়ে বলতেও এখন আমার ঘৃণা লাগছে। ঠিক কি করে পারলি এরকম নোংরা একটা প্ল্যান করতে? মানুষ আর হলি কোথায় তুই? তুই নিজেও খারাপ, সাথে এই আরিয়ানকেও খারাপ করছিস। আরিয়ান এগিয়ে এসে নাজমা বেগমের সামনাসামনি দাঁড়িয়ে বলল, ফুপি, সরি, ভুল হয়ে গেছে। নাজমা বেগম আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, তোকে তো আমি পরে দেখছি, আগে এই বেয়াদবটার ব্যবস্থা করে নেই। নাজমা বেগম নাতাশার ফোনটা বিছানা থেকে হাতে নিয়ে বললেন, তোর আর ফোন চালানোর কোনো দরকার নেই। পুরো রুম তুই নিজে পরিষ্কার করবি। আর আজকে থেকে এই রুমের বাইরে পা দেয়া তোর জন্য বন্ধ।
কোথাও যাবি না তুই, কারো সাথে যোগাযোগ করতে পারবি না বলে আরিয়ানকে নিয়ে টানতে টানতে রুম থেকে বেরিয়ে গেলেন। দরজা বাইরে থেকে লক করে চলে গেলেন। নাতাশা দৌড়ে এসে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, আম্মু এটা তুমি ঠিক করছো না, দরজাটা খুলে দাও। আম্মু দরজাটা খুলে দাও বলছি। আম্মু, নাজমা বেগম বলে উঠলেন, তোর মতো কুলাঙ্গার মেয়েকে জন্ম দিয়েই আমি ভুল করেছি। এ রুম থেকে বের হবার জন্য যদি ভুলেও উল্টোপাল্টা কোনোরকম ফন্দি এঁটেছিস, তাহলে তোর খবর আছে। এ বাড়ির কেউ তোর রুমের দরজা খুলবে না। তোকে প্রশ্রয় দিতে দিতে একদম মাথায় উঠে গেছিস তুই। আর এখন এতটাই খারাপ হয়েছিস যে নিজেও একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতেও দুইবার ভাবিস না তুই বলে আরিয়ানকে নিয়ে টানতে টানতে উনি চলে গেলেন। রাত পেরিয়ে ভোর হয়েছে। ভোরের পাখিরা কিচিরমিচির করছে। ভোর রাতেই ঘুম ভেঙে যায় সমৃদ্ধির। শরীরটা খারাপ লাগছিল তাই শুয়েছিল সে। এ কয়েকদিন একা একা থাকতে থাকতে কিছুটা অভ্যাস হয়ে গেছে তার। ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে বিছানা থেকে নেমে পর্দাগুলো সরিয়ে জানালার পাশে বসে সে। বাইরে বসন্তের হাওয়া বইছে। শীতের প্রকোপ কাটিয়ে প্রকৃতি নিজেকে ঋতুরাজ বসন্তের সাজে সাজিয়ে তুলছে। দূর থেকে কোকিলের সুরেলা ডাক শোনা যাচ্ছে। সূর্য এখনো পুরোপুরিভাবে উঠেনি। সমৃদ্ধি বাইরের দিকে তাকিয়ে একমনে প্রকৃতির সৌন্দর্য অনুভব করে যাচ্ছে। কালকের ঘটনাগুলো বারবার মনে হতেই সমৃদ্ধির ভিতরটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণারা এসে ওকে ঘিরে ধরছে। এগুলো ভুলে যেতে চাইলেও ভুলতে পারছে না। কেটে যায় অনেকটা সময়। হঠাৎই সমৃদ্ধির মনে পড়ল আজকে সকাল 10:30টায় বাংলাদেশ আর ইন্ডিয়ার প্রথম ওয়ানডে ম্যাচ। আরাবের কথা মনে হতেই ফোনের স্ক্রিনটা অন করে সে আনমনেই বলে উঠে, হাজারো যন্ত্রণার মাঝে আপনি আমার এক টুকরো প্রশান্তি আরাব। আপনার দিকে তাকালেই সমস্ত মন খারাপেরা নিমিষেই উবে যায়। এর মাঝেই ওর ফোনে একটা মেসেজ টোন বেজে উঠে। ফোন অন করে আফসিন এর মেসেজ দেখে বেশ অবাক হয় সমৃদ্ধি। কারণ লাস্ট কয়েকদিন আফসিনের সাথে একবারও কথা হয়নি। মেসেজে লিখা, আজ যে আরাবের ম্যাচ আছে সেটা নিশ্চয়ই জানো। তুমি যে আরাবের কত বড় ফ্যান সেটা ভালোই জানি। নয়তো কি আর বোরকা পরে লুকিয়ে খেলা দেখতে স্টেডিয়ামে আসতে? যাই হোক, আরাবের খেলা দেখতে মিস করো না কিন্তু। এই মেসেজ দেখে কিছুটা অবাক হলেও সমৃদ্ধি বুঝতে পারে হয়তো পূর্বই সেদিনের ব্যাপারটা বলেছে। জানালার পাশ থেকে উঠে ওয়াশরুমে চলে যায় সমৃদ্ধি। ফ্রেশ হয়ে ডাইনিংয়ে এসে দাঁড়ায়। ফাতেমা রহমান নাস্তা বানাচ্ছেন। সমৃদ্ধি ওর মাকে হাতে হাতে কিছুটা হেল্প করে দিল। মা মেয়ে মিলে নাস্তা বানিয়ে টেবিলে এনে রাখল। সমৃদ্ধি ব্রেকফাস্ট করেই নিজের রুমে চলে গেল। ওর রুমে এক কর্নারে ছোট্ট একটা বুকশেলফ। সেখানে নানান ধরনের গল্পোপন্যাসের বই। সেখান থেকেই একটা বই নিয়ে পড়তে বসল সমৃদ্ধি। গল্পোপন্যাস পড়াটা তার ভীষণ পছন্দের। সমৃদ্ধি বই পড়তে পড়তে প্রায় 10টা বেজে যায়। শুক্রবার থাকায় আজকে পূর্ব বাসায় ছিল। পূর্ব ব্রেকফাস্ট করে সমৃদ্ধির রুমে এসে সমৃদ্ধির পাশে দাঁড়াল। হাতে একটা ল্যাপটপ। সমৃদ্ধির দিকে খানিকটা ঝুঁকে বলল, কিরে আজকে এখনো বই নিয়ে? সমৃদ্ধি রহমান কি তার স্পেশাল শিডিউলের কথা ভুলে গেল? সমৃদ্ধি বই থেকে মাথা তুলে পূর্বর দিকে তাকিয়েই বইটা ভাঁজ করে রাখতে রাখতে বলল, সমৃদ্ধি রহমান তার স্পেশাল শিডিউলের কথা কখনো ভোলে না মিস্টার পূর্ব রহমান। সমৃদ্ধির কথা বলার স্টাইলে পূর্ব হেসে উঠল। সমৃদ্ধি বলল, খুব তো দেখছি ভাব হয়ে গেছে আফসিন আপুর সাথে। তা কালকেই না মাত্র বিকেলে মেসেজ দিল, এর মধ্যেই এত ভাব? কোথায় ভাব হল? সেদিন আমার বোরকা পরে স্টেডিয়ামে যাওয়ার কথাটা তুমি বলনি আফসিন আপুকে? হ্যাঁ বলেছি। তোর আরাবকে নিয়ে পাগলামিগুলোর কথা কেন বলতে গেলে তুমি? এবার যদি এটা ওনার কানে যায় যে ওই দিনের বোরকা পরা মেয়েটা আমিই ছিলাম, তাহলে আমাকে কি ভাববে বলো তো? পূর্ব সমৃদ্ধির বিছানায় বসতে বসতে বলল, কি আর ভাববে? পাগল ভাববে তোকে। সমৃদ্ধি কোমরে হাত দিয়ে বলল, মজা নিচ্ছ তুমি আমার সাথে? পূর্ব হাতের ল্যাপটপটা বিছানা রেখে অন করতে করতেই বলল, একদমই না। ল্যাপটপ নিয়ে আমার রুমে কেন? আজকে দুই ভাইবোন একসাথে খেলা দেখব তাই। তুমি খেলা দেখবে? কেন দেখতে পারি না? আফটার অল নিজের হবু বোন জামাই খেলবে, তার খেলা দেখব না? ভাইজা তুমিও না? কি আমি? কিছু না। বকবক বন্ধ করবি? একটু পরেই খেলা শুরু হবে। এসে বস আমার সাথে। পূর্ব বাংলাদেশ ভেস ইন্ডিয়া লাইভ ম্যাচ অন করল।
সমৃদ্ধিও পাশে বসে পড়ল। সমৃদ্ধি অননাকে ভীষণ মিস করছে। আগে তো অননার সাথে খেলা দেখত সবসময়, আর আজকে এই প্রথমবার ভাইয়ের সাথে বসে খেলা দেখছে। একটু অন্যরকম লাগছে। সমৃদ্ধি জানে আজকে আরবকে যতবার দেখাবে ততবারই পূর্ব তাকে খেপাবে। চলবে। পূর্ব আর সমৃদ্ধি প্রথম ইনিংসের খেলা দেখা শেষ করতে করতে দুপুর হয়ে গেল। প্রথমে ইন্ডিয়া ব্যাট করেছিল। ৫-০ ওভারে ৩-৬-০ রানের টার্গেট বাংলাদেশের। আধ ঘণ্টা পর বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে। সমৃদ্ধি দ্রুত খাবার খাচ্ছে। সমৃদ্ধিকে এভাবে তাড়াহুড়ো করতে দেখে ফাতেমা রহমান বললেন, এত তাড়াহুড়ো করে খাচ্ছিস কেন? আস্তে খা, খাবার তো গলায় আটকাবে। সমৃদ্ধি গ্লাস থেকে পানি নিয়ে খেতে খেতে বলল, কিছু হবে না আম্মু। আর ১০ মিনিট শুধু বাকি, তার মধ্যে দ্রুত খাবার শেষ করতে হবে, এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নামবে। খেলা তো পরেও দেখতে পারবি, সময়েরটা সময়ে দেখতে হবে। তুমি বুঝবে না এসব। ফাতেমা রহমান খাবার গোছাতে গোছাতে বলেন, হ্যাঁ আমি কিভাবে আর বুঝব? সব তো তোমরা ভাইবোনেরা বোঝো, আমি তো কিছুই বুঝি না। বলতে বলতে রান্নাঘরে চলে গেলেন। পূর্ব বলল, সমৃদ্ধি তুই যা শুরু করেছিস ঘরের সবাই দুদিনের মধ্যেই জেনে যাবে তুই যে আরবকে ভালোবাসিস। সমৃদ্ধি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, জানলে জানুক তাতে কি? তাতে কি? আমি তোকে সাপোর্ট করছি বলে এটা ভাবিস না বাবা মাও তোকে সাপোর্ট করবে। বাবা যদি একবার জানতে পারে তাহলে কি হবে নিশ্চয় বুঝতে পারছিস। এর আগে টিভি ভেঙেছে, এবার তোর হাতের ফোনটাই ভেঙে দেবে। তারপর আর কখনো আরবকে দেখতেও পাবি না। পূর্বের শেষ কথাটা কেমন যেন বুকে গিয়ে লাগল সমৃদ্ধির। আরবকে দেখতে পাবে না শুনে বুকের ভেতরটা কেমন মোচ দিয়ে উঠল। আরবকে না দেখলে যে সমৃদ্ধি পাগল হয়ে যাবে। ভীষণ ভালোবাসে যে তাকে। কিভাবে থাকবে আরবকে না দেখা ছাড়া? এসব ভাবতে ভাবতে সমৃদ্ধির চোখের কোণে জল চলে আসল। পূর্ব বলল, আমি বলাতেই চোখে জল এসে যাচ্ছে, তাহলে ভাবত যদি সত্যিই এমনটা হয় তখন পারবি থাকতে? সমৃদ্ধি আর কথা বাড়াল না, চুপচাপ খাবার খেয়ে নিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৫-০ ওভারের মধ্যে টার্গেট পূরণ করে জিতে গেল। আরব আজকে ৫-৫ রানে রিটায়ার্ড আউট হয়ে যায়। ৫-৫ রান করার পর বোলারের বাউন্সারে ওর কাঁধে এসে বল পড়ে। আরব ইনজুর্ড হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যায়। ম্যাচ শেষ হওয়ার পর পূর্ব নিজের রুমে চলে যায়। সমৃদ্ধি বিছানায় একা একা শুয়ে আছে। আরবের এখন কি অবস্থা সেটা জানার জন্য ছটফট করছে মন। কিন্তু কিভাবে আরবের খবর নেবে? কিভাবে জানবে আরব এখন কেমন আছে? আচ্ছা আফসিনকে কি জিজ্ঞাসা করবে? না থাক, যদি আমার কিছু ভাবে। এসব ভাবতে ভাবতেই ফোন ঘাটছিল সমৃদ্ধি। এর মধ্যেই একটা নিউজে দেখল, ক্রিকেটার আশফিয়ান আরবের কাঁধের চোট বেশ গভীরভাবেই লেগেছে। ভালো হতে কমপক্ষে ২-০-২-৫ দিন সময় লাগবে। ইনজুরির কারণে ইন্ডিয়ার বিপক্ষে বাকি দুটো ম্যাচ আর খেলতে পারবে না। নিউজটা পড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল সমৃদ্ধির। আরবের খবর জানার জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল। নিজের মনকে দমাতে না পেরে সঙ্গে সঙ্গে ইনস্টাগ্রামে গিয়ে আফসিনকে একটা মেসেজ দিল। আপু, ওনার কাঁধের এখন কি অবস্থা, কেমন আছেন উনি? আঘাত কি বেশিই লেগেছে? বেশ কিছুক্ষণ পর রিপ্লাই এল, আরবের কাঁধে তো অনেক বেশিই চোট পেয়েছে। এখন অনেক দিন রেস্ট নিতে হবে। আমরা কালকেই দেশে ফিরে আসছি। ও আচ্ছা, একটা কথা বলবো। সমৃদ্ধি ভাবছে কি বলবে আফসিন, আবার কিছু জিজ্ঞেস করবে না তো কেন সে আরবের খবর নিল। ভাবতে ভাবতেই রিপ্লাই দিল, জি বলো আপু। আই থিঙ্ক তুমি আরবকে ভালোবাসো তাই না? আমার মন বলছিল আরবের ইনজুরির নিউজ দেখার পর তুমি হয়তো আমাকে মেসেজ করবে। তোমার মেসেজ দেখেই বুঝেছি তুমি আরবের জন্য কতটা অস্থির হয়ে আছো। কি ঠিক বললাম তো? সমৃদ্ধি এতক্ষণ যেটা ভাবছিল সেটাই হল। আফসিন ও বুঝে ফেল ও আরবকে ভালোবাসে। সমৃদ্ধির ভাবনার মাঝে আফসিন কল দিল। সমৃদ্ধি কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। কিছু কথা বলো বলে ফোন দিলাম। জি বলো। তোমাকে যখন অননার বিয়েতে দেখি তখনই আরবের দিকে তোমার তাকানো আচরণ সাথে পূর্বের থেকেও জেনেছি তুমি আরবকে অনেক পছন্দ করো, অনেক ভালোবাসো। আমারও তোমাকে ভীষণ ভালো লাগে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে। অনেক মেয়েরাই আরবকে ভালোবাসে, পছন্দ করে, তবে আর ৮টা মেয়ের মতো যে তুমি নও সেটা আমি বুঝতে পেরেছি।
সমৃদ্ধি চুপচাপ সব শুনছে। আফসিন আবারও বলল, দেশে ব্যাক করেই তোমার সাথে আমি মিট করব। আমার কিছু কথা আছে। সমৃদ্ধি ছোট্ট করে জবাব দিল, আচ্ছা। এখন রাখছি, তাহলে পরে কথা হবে, বাই। বাই। সমৃদ্ধি ফোন পাশে রেখে উসখুস করতে লাগল। এই ভাইজাটাও না, সবকিছু বলে দিয়েছে। সমৃদ্ধি ফোন রেখে পূর্বের রুমে গেল। ভাইয়া, কি করেছ তুমি? আফসিন আপুকে সবকিছু বলে দিয়েছ তো? এমনভাবে কথা বলছ যেন তুমি কিছু করনি। তুই যেভাবে বলছিস যেন আমি 2-3টে মার্ডার করে এসেছি। যাক বাবা, আমি কখন বললাম তুমি মার্ডার করেছ? আফসিন তোকে বলে দিয়েছে সব। আমাকে লজ্জায় ফেলতে ভালো লাগে তোমার, তাই না? এখন আরবকে নিয়ে বেশি লজ্জা না পেয়ে রুমে গিয়ে ওর জন্য প্রে কর। বেচারা অসুস্থ হয়ে পড়ে আছে, আর তুই এসে আমার সাথে ঝগড়া করছিস। যা তো, নিজের রুমে যা। হ্যাঁ, যাবই তো। এখন তো আমাকে আর দরকার নেই। আফসিন আপুকে পেয়ে গেছ না, এখন তো আমাকে তাড়িয়েই দিবে। শোনো, আফসিন আপুকে আর কিছু যদি বলেছ তাহলে তোমার খবর আছে। বলে সমৃদ্ধি বেরিয়ে গেল। কাঁধে ব্যথা নিয়ে হোটেল বেডে শুয়ে আছে আরাব। এভাবে ইনজুরি নিয়ে পড়ে থাকতে ওর একদমই ভালো লাগে না। ফিজিশিয়ান আর ডক্টর এসে ওকে চেক আপ করে গেছে। মেডিসিনও দিয়ে গেছে। আরাবের কাঁধের কার্টিলেজ টিস্যুতে আঘাত লেগেছে। তাই হাত বেশি নাড়াচাড়া করা সম্ভব হচ্ছে না। কমপক্ষে 2-5 দিন রেস্ট নিতে হবে। তারপর খেলায় ব্যাক করতে পারবে। এতদিন খেলা থেকে দূরে থাকতে হবে শুনে আরাবের মুড অফ হয়ে গেছে। ক্রিকেট জিনিসটা ওর জীবনের সাথে মিশে গেছে। বাকি 2টো ম্যাচ না খেলেই দেশে ফিরে যেতে হবে ভেবে খারাপ লাগছে ভীষণ। কিন্তু কি আর করবে, যেখানে হাতই নাড়াতে পারছে না সেখানে খেলবে কি করে? আরাব রাতে ডিনার করে মেডিসিন নিয়েছে মাত্রই। মরিয়ম রহমান আর আফসিন আরাবের পাশে বসে আছে। নিবিড় ভিডিও কল দিয়েছিল। ওদের সাথে কথা বলছে। আরাব, দেখে শুনে খেলবি না তুই? একেই আরাবের বিরক্ত লাগছে, তার উপর নিবিড়ের এমন কথায় আরও বিরক্ত লাগছে। আরাব বিরক্তি নিয়েই বলল, আমি কি জানতাম তখন বোলার বাউন্সার মেরে দিবে, আর ওই বল এসে আমার কাঁধে লাগবে। কেউ কি ইচ্ছে করে ইনজুর্ড হয়? আচ্ছা যাই হোক, কাল তো দেশে ফিরছিস। তোদের সবার জন্য সারপ্রাইজ আছে। আব্বু, আম্মু, ভাইজা, ভাবি কালকে সবাইকে ঢাকায় আসতে বলেছি। আফসিন ঠাট্টার স্বরে বলল, তুই দিবি সারপ্রাইজ? হাহ, তোর ওই সারপ্রাইজের আশায় থাকতে থাকতে আমরা বুড়ো হয়ে যাব। সেই 2 মাস ধরেই তুই সারপ্রাইজ দিচ্ছিস। এবার সত্যি সত্যি সারপ্রাইজ দিব। দেখা যাবে। এর মধ্যে মরিয়ম রহমানের কল বেজে উঠল। উনি ফোন হাতে নিয়ে উঠে ব্যালকনির দিকে চলে গেলেন। ব্যালকনির গ্লাস ডোরটা টেনে দিয়ে ফোন রিসিভ করলেন। ফোনের অপর পাশের মহিলাটি জিজ্ঞেস করলেন, কেমন আছেন আপা? আরাব কেমন আছে? আরাবের অবস্থা ভালো না ভাবি। কাঁধের একটা জয়েন্টে ভীষণ আঘাত লেগেছে। 2-5 দিনের আগে তো খেলায় ফিরতেই পারবে না। ওকে ডক্টর বেড রেস্ট দিয়েছে, কালকে চলে আসব বাংলাদেশে। আরাবের খবরাখবর জানাবেন আপা। আমিও দোয়া করছি ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খাওয়া দাওয়া করেছেন আপনারা? ছেলের চিন্তায় কিছুই ভালো লাগছে না। আমার শরীরটাও ভালো না ভাবি। বেশ কয়েকদিন ধরে শরীর অনেক দুর্বল হয়ে আসছে। খাবারও খেতে পারছি না। গত 2 দিন বমি হয়েছে, সাথে রক্তও গেছে। ডাক্তার দেখাননি আপা? তাওহিদ ভাইকে বলেন। শুধু শুধু ওকে টেনশন দিয়ে কি লাভ, আর আমার ছেলে মেয়ে দুটোও আমাকে নিয়ে বেশি ভাবে। একটু কিছু হলেই টেনশন করতে করতে শেষ হয়ে যাবে। এমনিতেই আরাব অসুস্থ। এখন আমার অসুস্থতার কথা শুনলে আরও বেশি অসুস্থ হয়ে পড়বে। ওষুধ খাচ্ছি, ঠিক হয়ে যাব। দেশে এসে ডাক্তার দেখিয়ে না পা। এতদিন ধরে অসুস্থ অথচ ডাক্তার না দেখিয়ে নিজের রোগ নিজের মধ্যে চেপে বসে আছেন। চিন্তা করো না ভাবি, ঠিক হয়ে যাব। তো বাড়ির সবাই কেমন আছে? ভালোই। যাক, ভালো হলেই ভালো। আচ্ছা আপা, আরাবের খবর জানাবেন। আর নিজের খেয়াল রাখবেন। ভাবি, তুমিও নিজের খেয়াল রেখো। আর দোয়া করো আরাবের জন্য। আপনার ভাইজান ডাকছে, রাখছি। আচ্ছা। বলে ফোন রেখে রুমে এলেন। আফসিন বলল, বাবাকে বলেছ তো আরাবের জন্য চিন্তা না করতে? আমরা আছি তো এখানে, আর কালকেই তো চলে যাব। তোদের বাবার সাথে কথা বলিনি। আরাব খানিকটা অবাক হয়ে গেল।
মরিয়ম রহমান তো ওদের বাবা ছাড়া কারো সাথে এতক্ষণ কথা বলে না তাহলে। ভাবতে ভাবতেই প্রশ্ন করল, তাহলে কার সাথে কথা বলেছ? সবকিছুই কি জানতে হবে আরাব? কিছু কথা না জানাই থাক না, বলে উনি ওনার রুমে চলে গেলেন। আফসিন আর আরাব দুজনেই বেশ অবাক হয়ে গেল। আফসিন বলল, কার সাথে এত কথা বলল? আবার বলে গেল, কিছু কথা না জানাই থাক। এর মানেটা কি বলতো আরাব? আরাব ভাবুক হয়ে বলল, জানি না, তবে ইদানিং আম্মির আচরণ কেমন যেন অন্যরকম লাগছে। তাছাড়া কেন জানি মনে হচ্ছে কিছু একটা রহস্য আছে। এমন কিছু আছে যেগুলো আম্মি আর বাবা আমাদের থেকে আড়াল করছে, কিন্তু সেটা কি? চলবে।